হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব লেঞ্জেস ল এর উপরে। ফ্যারাডের সূত্রতে আগে আমরা জেনেছি যে কোনো কয়েলের ভিতরে তড়িৎচালক বল সৃষ্টি হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কিন্তু ওখানে একটা খামতি ছিল। সেই খামতিটা দূর হবে কোথায়? খামতি হচ্ছে এটাই যে তড়িৎচালক বল তো সৃষ্টি করলাম, কিন্তু তড়িৎচালক বলের ডাইরেকশন কোন দিকে? তাহলে ডাইরেকশন সম্বন্ধে যেখান থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে গিয়ে লেঞ্জেস ল। লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস লতে বলছে যে কোনো কয়েলের মধ্যে তড়িৎচালক বল যদি সৃষ্টি হয়, তাহলে যে কারণের জন্য তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে ওই কয়েলের মধ্যে উৎপন্ন তড়িৎ প্রবাহ সেই কারণকে বাধা দেবে, সেই কারণটাকে যতটা পারবে প্রশমিত করার চেষ্টা করবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ধরে নাও যে কোনো একটা কয়েল, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এখানে একটা কয়েল আছে। এই কয়েলের মধ্যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এখানে দেখা গেল কয়েলের ভিতরে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎচালক বলের সৃষ্টি করছে। তা তড়িৎচালক বল যদি সৃষ্টি হয়, সেই সৃষ্টির কারণটাকে বাধা দিতে হবে। সহজ করে যদি বুঝবার চেষ্টা করি, কারণ কি কি হতে পারে? কারণ যেমন হতে পারে এখানকার ক্ষেত্রফল কমে আসতে পারে। কারণ নাম্বার 2 বলতে পারি এই কয়েলটা গতিশীল হলে পরে হতে পারে। কারণ নাম্বার 3 হতে পারে এই যে চৌম্বক ক্ষেত্র আছে তার মানের হ্রাস বা বৃদ্ধি হলে পরে হতে পারে। অর্থাৎ এই যে কারণগুলো আছে সেই কারণটাকেও প্রশমিত করার চেষ্টা করবে। লেঞ্জেস লতে কিন্তু বলছে যে কারণটাকে প্রশমিত করার চেষ্টা করবে। তাহলে ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যে এখানে ধরো যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা হচ্ছে বি। বি যদি ইনক্রিজ করছে, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি দেখেছি? বোর্ডের ভিতর দিকে। তাহলে বোর্ডের ভিতর দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড ধীরে ধীরে যদি বাড়ে, বলটার সংখ্যা যদি ইনক্রিজ করতে থাকে, দেখা গেল ইনক্রিজ করছে, তাহলে এই ইনক্রিজিং সংখ্যাটাকে ডিক্রিজ করার চেষ্টা করবে এই কয়েল। সেটা কি করে পারবে? একটা উপায় হচ্ছে গিয়ে উল্টো দিকে যদি সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেয়, অর্থাৎ যে বলরেখাগুলো এদিকে ঢুকছে আমি যদি বাইরের দিকে বলরেখা সৃষ্টি করি, তাহলে যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি কিছুটা পরিমাণ ডিক্রিজ করবে। বোঝা গেল? তাহলে তড়িৎ প্রবাহ এক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে এদিক বরাবর, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের দিক যদি এদিকে হয় বলরেখার ডাইরেকশন এটা হয়। তাহলে বোঝা গেল বোর্ডের ভিতর দিয়ে যাওয়া বলরেখার সংখ্যা যদি ইনক্রিজ করে, তাহলে আমার এই কয়েলে তড়িৎ প্রবাহ এমন হতে হবে যাতে কিনা তার জন্য সৃষ্ট বলরেখা বোর্ড থেকে বাইরের দিকে কাজ করে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, ধরো আমি বিভিন্ন রকম কন্ডিশন বলছি, তোমরা ফার্স্টে ট্রাই করো, ট্রাই করার পরে একে একে রিয়েলাইজ করার চেষ্টা করো যে লেঞ্জেস ল আসলে কাজ করছে কিভাবে। 1 নম্বর হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্র বি যদি বৃদ্ধি পায়, যেটা আমি এক্ষুনি বললাম, যেখানে একটা কয়েল আছে, এই কয়েলের এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে বি, এই বি ইনক্রিজ করছে। বি যদি ইনক্রিজ করে, এই কয়েলের ভিতরে তড়িৎ প্রবাহ কেমন হবে? তড়িৎ প্রবাহ এমন হবে যাতে কিনা এই বি এর ইনক্রিজিং অর্ডারটা ডিক্রিজ করে। তাহলে তড়িৎ প্রবাহ দেখো এদিকে যদি করি, অর্থাৎ এইদিকে যদি তড়িৎ প্রবাহ হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বোর্ড থেকে বাইরের দিকে কাজ করছে। বাইরের দিকে কাজ করলে পরে কারেন্টকে আমাকে হতে হবে এদিকে। সাথে সাথে আরো একটা অ্যাড করে নিই, যে এই যে কয়েলের মধ্যে যে তড়িৎচালক বলের সৃষ্টি হলো, সেই তড়িৎচালক যে বল সৃষ্টি হলো তার ডাইরেকশন কি? তাহলে দেখো কারেন্টের ডাইরেকশন যদি এটা হয়, তাহলে ব্যাটারিটা হবে এরকম। বোঝা গেল না? গেল না? এখানে আসছি, বোঝা গেল কি বলতে চাইলাম? অর্থাৎ এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে, এদিকে ঘুরপাক খাচ্ছে। ওকে, একটা আমি করলাম, বুঝালাম। সেকেন্ড কন্ডিশন যেটা আছে সেটা ফার্স্টে তোমরা খাতে আগে ড্র করো, করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে সাথে আবার বলবো। চৌম্বক ক্ষেত্র বি এখানে হ্রাস পাচ্ছে, চৌম্বক ক্ষেত্র বি এখানে হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমার কয়েল, এটা হচ্ছে গিয়ে বি, বি এখানে ডিক্রিজ করছে, কমছে, বলরেখা যাচ্ছে ধরো বোর্ডের ভিতর দিকে। তাহলে বলো এই কয়েলের ভিতরে তড়িৎ প্রবাহ কি এমন হলে পরে এই পরিবর্তনকে প্রশমিত করা সম্ভব? চেষ্টা করো। তো সেকেন্ড উদাহরণে কি পাচ্ছি?
যে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেটা কমছে, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেটা কমছে। তাহলে কমাটাকে যদি আমার প্রতিহত করতে হয় তাহলে কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড আরো ভিতর দিকে বাড়াতে হবে। তাহলে দেখো কারেন্ট যদি এদিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের দিকে কাজ করছে। আবার বলছি, কারেন্ট যদি এদিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের দিকে কাজ করছে। তাহলে এখানে কারেন্ট কোন দিকে যাবে, এদিক বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে ব্যাটারি কোন দিকে পাবো, ব্যাটারি পাবো হচ্ছে এদিকে, রাইট? আমি সাথে সাথে কিন্তু ব্যাটারিও আঁকছি। তাহলে এখানে একটা, এই সূত্রটার ভিত্তিতে একটা লাইন আছে যে পিতা পুত্রের দ্বারা খুন হচ্ছে। পিতা কি, পিতা হচ্ছে সেই কারণ যে কারণের জন্য এর ভিতরে তড়িৎচালক বলের সৃষ্টি হলো। পুত্রকে তৈরি হওয়া তড়িৎচালক বল হচ্ছে পুত্র, সে কি করছে, কারণটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড যখন কমছে তাহলে কারণটাকে কমাটাকে নষ্ট করার জন্য আবার কে, তড়িৎচালক বল যেটা সৃষ্টি হলো ই, এখানে সেই ইটা কি করছে, ঘুরিয়ে আবার এখানে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে দিচ্ছে। অর্থাৎ এমন নয় যে ম্যাগনেটিক ফিল্ড বাড়লেই তড়িৎচালক বলের সৃষ্টি হবে, কমলেও হতে পারে। এই উদাহরণটা থেকে এটা বোঝা গেল যে ম্যাগনেটিক ফিল্ড যে শুধু ইনক্রিজ করলেই হবে এমন নয়, ডিক্রিজ করলেও হতে পারে। এরপরে বলো দেখি, এই উদাহরণটা খুব সুন্দর একটা উদাহরণ। একটা লম্বা তার, পাশে একটা আয়তাকার কুণ্ডলী আছে। এই ধরো একটা লম্বা তার, তারে ধরো কারেন্ট যাচ্ছে আই, এখানে ধরে না একটা আয়তাকার কুণ্ডলী আছে। আমি কি করলাম, আমি করলাম কি যে এখানে একটা ব্যাটারি অ্যাড করে দিয়ে জাস্ট সুইচটাকে অন করেছি, সুইচটাকে অন করে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করেছি। তাহলে ওর পাশে থাকা ওই কুণ্ডলীর ভিতরে তড়িৎচালক বলের বা তড়িৎ প্রবাহের ডাইরেকশন কোন দিকে হবে। চলো আমি আর একটু অ্যাড করে দিই। কয়েলটা যদি এখানে থাকে তাহলেই বা কি হবে, করো দেখি। আয়তকার, পাশে আয়তকার, লুপের গতি। আচ্ছা আচ্ছা, ফার্স্টে বলো লুপে কি হবে, তারপরে গতির কথা আসছে। এখানে অনেকের বইয়ের সাথে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছে যে এখানে কুণ্ডলী যদি গতিশীল হয় তাহলে কি হবে, কিন্তু মনে রাখতে হবে আমি কথাটা কি বলেছিলাম, যে জাস্ট সুইচটাকে অন করে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তড়িৎ প্রবাহ যখন পাঠাচ্ছি ইনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ একবারেই সম্পূর্ণ যে আই কারেন্ট হয়ে যাবে এমন নয়, ধীরে ধীরে ইনক্রিজ করবে যখন। তো ধীরে ধীরে যখন ইনক্রিজ করছে, এবার দেখি বলরেখা কোন দিকে কোথায় তৈরি হচ্ছে। কারেন্ট যদি এদিকে যায়, বলরেখা এদিকে কোথায়, বোর্ডের ভিতর দিকে। কি বললাম কথাটা, এই তারে যদি কারেন্ট যায়, এই তারে যদি কারেন্ট যায় তাহলে চারিপাশে একটা বলরেখার সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এগুলো আমরা আগে পড়ে নিয়েছি। তাহলে তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, বলরেখা এদিকে হবে কোথায়, বোর্ডের ভিতর দিকে। আর এখানে কি হবে, এই পয়েন্টে কি দেখতে পাচ্ছি, বাইরের দিকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বোর্ড থেকে বাইরের দিকে। এবার দেখি, যদি এখানে বলরেখার সংখ্যা বাড়ছে, যেহেতু তড়িৎ প্রবাহ ধীরে ধীরে ইনক্রিজ করছে, বলরেখা বাড়ছে। বলরেখা যদি বাড়ে, বলরেখা যদি বাড়ে তাহলে আমার এই বৃদ্ধিটাকে ওকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, অপোজিট সাইডে বলরেখার সৃষ্টি হবে, তাহলে তড়িৎ প্রবাহ এখন কোন দিকে হবে, এদিকে হবে। এটা হচ্ছে আই কারেন্ট। তাহলে ব্যাটারি কোন দিকে হলো, ব্যাটারি হলো এটা। এবার এটাতে দেখো, বলরেখা এদিকে বেরিয়ে আসছে এবং বাড়ছে, আয় বাড়ছে মানে বলরেখা বাড়ছে। বলরেখা যদি বৃদ্ধি পায় তাহলে একে কমাতে হবে। তাহলে কারেন্ট এদিকে যদি যায় তাহলে ভিতর দিকে দেখো বলরেখা সৃষ্টি করতে পারলাম। অর্থাৎ এই কয়েলের ভিতরে যে তড়িৎচালক বলের সৃষ্টি হলো, তার কারেন্ট যদি এদিকে হয় তাহলে বলরেখা ভিতর দিকে। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে এদিকে, আই কারেন্ট। ব্যাটারি কোন দিকে হলো, ব্যাটারি হলো এটা। দেখো একে অপরের সাপেক্ষে কিন্তু উল্টো নয়, ঠিক বোঝা গেল। এটা কাউন্টার ক্লকওয়াইজ, তো এটা ক্লকওয়াইজ। ওখানে ঠিক ব্যাটারিটার উল্টো এখানে তৈরি হচ্ছে। এবার যেটা তোমরা দেখে অভ্যস্ত সেটাকে আগে দেখায়, সেটা হচ্ছে আমি কালার চেঞ্জ করে জাস্ট দেখাবো রিয়েলাইজেশনটাকে বাড়ানোর জন্য, ওই জন্য ইচ্ছাকৃত আমি ওটা করলাম। যদি এই কয়েল এবার এদিকে গতিশীল হয় ভি গতিবেগ নিয়ে, এই কয়েলটা যদি এদিকে ভি গতিবেগ নিয়ে গতিশীল হয় এবং ধরে নাও এখন তড়িৎ প্রবাহ এখন ফিক্সড, আই কারেন্টই যাচ্ছে এবং কনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে কি হবে, কি হওয়া উচিত, ভেলোসিটি যদি বাড়ে, এদিকে ভি গতিবেগ নিয়ে যদি যায় কয়েলটা, কি হওয়া উচিত। আমরা জানি
যত দূরত্ব বাড়বে বলরেখার সংখ্যা তত কমে আসবে, ডিস্টেন্স যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়নটা আস্তে আস্তে কি হবে, ডাউন ফরওয়ার্ড হবে। তাহলে এখানে বলরেখা যেটা বোর্ডের ভিতর দিকে যাচ্ছিল সেটা এখন কমছে, সেটা এখন কমছে। কমলে পরে চলো এখানে আমি কয়েলটাকে নতুন করে আঁকলাম, এটা হচ্ছে তার, তারে কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে আই। তাহলে এই কয়েলটা কি করছে, এদিকে ভি গতিবেগ নিয়ে গতিশীল। যদি এটা গতিশীল হয় তাহলে এর ভিতরে বলরেখা ভিতর দিকেই আছে, ভিতর দিকে আছে কিন্তু কমছে। কমাটাকে বৃদ্ধি করার জন্য তাহলে আমাকে আরো ভিতরে বলরেখা প্রবেশ করাতে হবে, তাহলে কারেন্ট এখন কোন দিকে হতে হবে, এদিকে। তাহলে ভালো করে তাকিয়ে দেখো, আগে যা কারেন্ট যাচ্ছিল তার ঠিক উল্টো দিকে কারেন্ট হবে, অর্থাৎ ব্যাটারি হয়ে গেল কোন দিকে, ব্যাটারি হয়ে গেল এদিকে। অর্থাৎ এটা স্থির থাকলে যেদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছিল, গতিশীল হলে ঠিক তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাচ্ছি। বোঝা গেল না গেল না? লাস্ট কন্ডিশন আমি অ্যাড করছি, ধরো তারের সমান্তরালে লুপ যদি গতিশীল হয়, তাহলে এটা তার, তারে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, লুপ হচ্ছে কি এটা, লুপটা এখন ভি ভেলোসিটি নিয়ে এদিকে উপর দিকে উঠছে, কি হবে, কি হবে ভাবো? তাহলে এখানে আমরা আলোচনা, চলো যারা যারা পেরেছো ভালো কথা, যারা পারোনি ভালো করে দেখো। এরিয়া যেটা আছে লুপটার সেটাকে যদি এ কনসিডার করি, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হলো কোন দিকে, ভিতর দিকে, সেটাকে আমি বি কনসিডার করব। তাহলে ফাই ইজ ইকাল টু কি, বি ডট এ, আমি একবারে বি এ কস থিটা লিখে দিলাম, তাহলে বি এ কস থিটা বা বি এ, বি ডট এ, ছাড়ো কজের এখন ঝামেলা যাচ্ছে না। তাহলে ডি ফাই বাই ডিটি এ কি করবে, তড়িৎচালক বলের সৃষ্টি করবে এই কয়েলের ভিতরে। তাহলে বি কি চেঞ্জ হয়েছে না, সমান্তরালে যাচ্ছি মানে এখানেও জটা বলরেখা, এখানেও তটাই বলরেখা, এখানেও তাই বলরেখা, তার বরাবর একই বলরেখা পাবো, তাহলে বি চেঞ্জ হয়নি। লুপটা কি ছোট বড় হয়েছে না, হয়নি, ক্ষেত্রফলেরও চেঞ্জ নেই। তাহলে ডি ফাই বাই ডিটির ভ্যালু কত হলো, 0। কেন, এরা দুজন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়, 0, তড়িৎচালক বল কি হবে, 0। অর্থাৎ এই লুপের ভিতরে না কোনো কয়েলের মানে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে, না এখানে কোনো তড়িৎ প্রবাহ আমরা পাবো, কিছুই পাবো না। এবার লাস্ট এক্সাম্পল যেটা খুবই ইন্টারেস্টিং, যে ধরো একটা কয়েল, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে দেখতে পাওয়া যাচ্ছে, চলো বড় করে দিই। দেখতে পাচ্ছ, ওকে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে কয়েলটা যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর অবস্থা, এটা হচ্ছে 2 নম্বর অবস্থা, এটা হচ্ছে 3 নম্বর অবস্থা, রাইট? তাহলে 1 2 3 যে তিনটে অবস্থা আছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, বোর্ডের ভিতর দিকে। এই কয়েলটা এদিকে ভি গতিবেগ নিয়ে চললো, তাহলে এই কয়েলে 1 2 এবং 3 নম্বর অবস্থানে, 3 নম্বর অবস্থানে তড়িৎ প্রবাহের ডাইরেকশন কোন দিকে হবে বা হবে না, আদৌ কি হবে না হবে ভালো করে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে কয়েলটা আছে এটা মেটালের তৈরি একটা কয়েল, আর ম্যাগনেটিক ফিল্ডটা স্টার্ট হচ্ছে ঠিক এখান থেকে, এই কয়েলটা রান করছে গেল, এখন চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে, তারপরে বেরিয়ে চলে গেল। তাহলে 1 2 3 নম্বর অবস্থানে যদি তড়িৎ প্রবাহ হয় কয়েলে কোন দিকে হবে, সাথে ব্যাটারিটাই বা কেমন ভাবে কোন দিকে তার ডাইরেকশন হবে, ডিটেলে প্রত্যেকটা 1 2 3 নম্বর কন্ডিশনে বলার চেষ্টা করব। তো ঘটনা হচ্ছে, যখন 1 নম্বরটার কথা ভাবো, আমি বলেছি ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, সুষম চৌম্বক ক্ষেত্র, বি কেমন, সুষম, সুষম একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে কয়েল প্রবেশ করছে। তাহলে কয়েল যদি প্রবেশ করে সুষম চৌম্বক ক্ষেত্রে, তাহলে আমি এটা কনসিডার করতে পারি যে এর ভিতরে বলরেখার সংখ্যা ধীরে ধীরে ইনক্রিজ করছে, যত ভিতরে প্রবেশ করবে তত বেশি ইনক্রিজ করছে। তাহলে ইনক্রিজ করছে, কি ইনক্রিজ করছে, বলরেখা ইনক্রিজ করছে কোন দিকে, ভিতর দিকে। আমাকে কি করতে হবে, বাইরের দিকে বলরেখা সৃষ্টি করতে হবে। তাহলে বাইরের দিকে বলরেখা সৃষ্টি করলে কি করব, কাউন্টার ক্লকওয়াইজ আমি যদি কারেন্ট পাঠাই তাহলে বলরেখা বাইরের দিকে, তাহলে এখানে তড়িৎ প্রবাহ হবে এদিকে, ব্যাটারি হবে এটা।
আচ্ছা, 2 নম্বরে আছে। 2 নম্বরের ভিতরে যেহেতু পুরো ক্ষেত্রটা আমার সুষম চুম্বক ক্ষেত্র, তাহলে এখানে বলরেখার সংখ্যার ডেন্সিটি যদি আমি ধরে নিই, যে ডেন্সিটির তো কোনো পরিবর্তন নেই, তাহলে এই ক্ষেত্রটা মুভ করলে এর ভিতরে বলরেখার সংখ্যার কোনো পরিবর্তন হওয়ার প্রশ্নই নেই। তাহলে এখানে বলরেখার সংখ্যা অর্থাৎ বি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এরিয়া কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, তাহলে বি এবং এ যদি কনস্ট্যান্ট হয় ই ইজ ইকুয়াল টু d5/dt এগেন 0। তাহলে এখানে কোনো প্রকার তড়িৎ প্রবাহ পাবো না, এখানে কোনো তড়িৎচালক বল সৃষ্টি হবে না, তড়িৎ প্রবাহ হবে না। 3 নম্বর, যখন আমার এই ম্যাগনেটিক ক্ষেত্রকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে আমার কয়েলটা, কয়েল যখন বেরিয়ে চলে যাচ্ছে মানে এই অবস্থায় যদি এর ভিতরে 20টা বলরেখা যাচ্ছিল, এখানে চলে গেছে মানে এখন অর্ধেকটা বাইরে রেখেছি অর্ধেকটা ভিতরে, তাহলে এখন 10টা। তাহলে এখানে যে বলরেখা আছে সেই বলরেখা কি করছে, ডিক্রিজ করছে, কমছে। যদি কমে, যদি কমে, কমাটা হচ্ছে কারণ। আমি বারবার বলছিলাম, ওই যে লেঞ্জের সূত্র বলার আগে আমি বলেছিলাম কারণ কিন্তু নানা রকম। বলরেখার সংখ্যা বৃদ্ধি কারণ হতে পারে, বলরেখার সংখ্যা হ্রাস কারণ হতে পারে, গতিবেগ কারণ হতে পারে, ক্ষেত্রফল কম বৃদ্ধি কারণ হতে পারে। তাহলে কারণটা ডিস্ট্রয় হবে। লেঞ্জের সূত্রে অনেকে ভুল মানে একটা কনসেপ্ট তৈরি করে নেয় যে বি এর চেঞ্জ, শুধু তা নয় কিন্তু কারণ, কারণ কি সেটাকে ভালো করে রিয়েলাইজ করতে, যে কে হেতু, হেতুটাকে নষ্ট করতে হবে। কারণ লাইন কি বললাম, পিতা পুত্রের দ্বারা মারা যাবে। তড়িৎচালক বল কিন্তু যেটা সৃষ্টি হচ্ছে সেটা তিনটে জিনিসের উপরে ঠিক করে হয়। আগের দিন ভিডিওতে আমরা ডিটেলে বলেছি, বি এর চেঞ্জের জন্য হয়, এ এর চেঞ্জের জন্য হয়, ওরিয়েন্টেশনের চেঞ্জের জন্য হয়, অর্থাৎ থিটা চেঞ্জ হলে পরেও কিন্তু হতে পারে। তাহলে কারণ কোনটা সেটাকে আমাকে ফিল করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বলরেখার সংখ্যা ডিক্রিজ করছে, তাহলে আমি কি চাইবো আরো বলরেখা সৃষ্টি হোক, কারণটাকে ডিস্ট্রয় করতে হবে। তাহলে কারেন্ট এখন যদি এদিকে যায় তাহলে আবার নতুন করে বলরেখার সৃষ্টি হবে এদিকে, তাহলে কারেন্ট যাচ্ছে হচ্ছে এদিকে। ব্যাটারি কেমন হবে, ব্যাটারি হবে এটা, বোঝা গেল? তাহলে 1 নম্বরে হচ্ছে গিয়ে কারেন্ট কাউন্টার ক্লকওয়াইজ, 2 নম্বরে 0, কিছুই পাবো না, আর 3 নম্বরে হচ্ছে ক্লকওয়াইজ। বোঝা গেল না যায়নি? মাথায় ঢুকেছে? আশা করি লেঞ্জেস লকে একদম ভালো করে বোঝা গেল যে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কি আমি অ্যাপ্লিকেশনে নিয়ে আসবো। ওকে, নেক্সট, ধরো একটা চুম্বক, বড় করে দিই আবার, এই ছবিটা খুব সুন্দর একটা ছবি, কাজের জিনিস। ধরো এই চুম্বকটা, এই যে কয়েলটা আছে কয়েলের দিকে ধাবিত হচ্ছে ভি গতিবেগ নিয়ে, ভি গতিবেগ নিয়ে, ভি গতিবেগ নিয়ে যদি আমার এই চুম্বক ধাবিত হয় তাহলে এই কয়েলের ভিতরে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে। অলরেডি ডাইরেকশন দেখানো আছে, কারণ ছবিটা সুন্দর করে করা হয়েছে, তখন আমি অলরেডি ডাইরেকশন দেখিয়ে ফেলেছি। তো এদিকে ডাইরেকশনের ব্যাখ্যাটা করি কেন, দেখো আবার ধরা পড়বে এখানে ওরিয়েন্টেশনের গল্প চলে আসছে। কিরকম, এখানে যে কয়েলের যে ক্ষেত্রফল সেটা পরিবর্তন কিছু আমি পাচ্ছি না, এই থাকছে। এবার ভাবো হেতুকে, এখানে হেতু হচ্ছে ভেলোসিটি, হেতুকে ভেলোসিটি, এর গতি হচ্ছে কারণ। আমি বারবার ওই জন্য বলছিলাম আমার, হ্যাঁ আগের দিনের লেকচারে কিন্তু বলা ছিল আপেক্ষিক গতিও একটা কারণ, 4টে কারণ বলা হয়েছিল, বি, এ, ওরিয়েন্টেশন অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটিটা কারণ। তাহলে নর্থ পোল ওর কাছে যেতে চাইছে, কার কাছে যেতে চাইছে, আমি এখানে ধরো 2D ফিগার আঁকি, ভালো বুঝতে পারবে। ধরো এটা কয়েল, নর্থ পোল যেটা আছে এটা কাছে যেতে চাইছে ভি গতিবেগ নিয়ে, তাহলে যাওয়াটাকে গতিবেগটাকে বাধা দেবে, দেবে কি দেবে না? বাধা যদি দেয় তাহলে এখানে এমন কিছু একটা ঘটনা করতে হবে যাতে কিনা এটা বাধা পায়। তাহলে নর্থ পোল কার জন্য বাধা পাবে, সাউথ পোলের, নর্থ পোল নর্থ পোলের জন্য বাধা পাবে। তাহলে নর্থ পোল যদি নর্থ পোলের জন্য বাধা পায় তাহলে দেখো এখানে নর্থ পোল লিখছি, এই যে শিখিয়েছিলাম এটা আগেও, মনে আছে আশা করি, এরকম করে এন লিখতে। তাহলে কারেন্টের ডাইরেকশন কি পাচ্ছি এদিকে, কারেন্টের ডাইরেকশন কি পাচ্ছি এদিকে। লেন্সকে যদি ভালো করে না বোঝা যায়, এই জিনিসের শর্তকে যদি কেউ ভালো করে খেয়াল না করে, আমি 100% শিওর যে এখানে সে ভুল করে বসবে। কেউ যদি ভাবে যে এখানে, যেমন এটাকে যদি এরকম ব্যাখ্যা করে নেয় যে চুম্বক এগিয়ে যাচ্ছে,
তাহলে বলরেখার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে হ্রাস করাতে হবে, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও, বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী তুমি হ্রাস করতে যাও, উল্টো দিকে ডাইরেকশন দেখি বসে থাকবে। কিন্তু কারণটা কিন্তু বলরেখার সংখ্যা বৃদ্ধি নয়, কারণ কে? ভেলোসিটি। ভেলোসিটিটাকে তাহলে থামাতে হবে, ওর গতিটাকে দাঁড় করাতে হবে। দাঁড় করাতে গেলে কি করতে হবে? এখানে আমাকে ঘুরিয়ে আবার নর্থ পোল আনতে হবে। তার নর্থ নর্থ কি করবে? বিকর্ষণ করবে, এর গতিবেগ স্তম্ভিত হবে, কিছুটা কমবে। তাহলে নর্থ পোল সৃষ্টি হওয়ার জন্য আমি কি বলেছিলাম, এরকম ভাবে লেখো, তাহলে কয়েলের ভিতরে বা লুপের ভিতরে কোথায় নর্থ হচ্ছে সাউথ হচ্ছে ধরা পড়ে যাবে। উল্টো, সাউথ পোল যদি গতিশীল হয়, ভি গতিবেগ নিয়ে, আবার কারণ কে? গতি। তাহলে সাউথ পোল যদি এগিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাকে কি পোল হতে হবে? সাউথ। সাউথ পোল, সাউথের জন্য সাউথ। তাহলে এই দিকে হলে পরে আমার দেখো এই যে টিকের সাথে টিক মিলে গেল, তাহলে তড়িৎ প্রবাহের ডাইরেকশন হচ্ছে এটা, তড়িৎ প্রবাহের ডাইরেকশন হচ্ছে এটা, তড়িৎ প্রবাহের ডাইরেকশন হচ্ছে এটা। ব্যাটারি কোন দিকে? এই কয়েলটা ব্যাটারি কোন দিকে তৈরি হলো? এটা হচ্ছে ব্যাটারি। এটা ক্ষেত্রে ব্যাটারি কোন দিকে তৈরি হলো? এটা হচ্ছে ব্যাটারি। পুরো উল্টো, পুরো উল্টো। এটা ব্যাটারিটা ভালো বোঝা যাচ্ছে না? আশা করি বোঝাতে পেরেছি যে এখানে তড়িৎ প্রবাহের ডাইরেকশন কোন দিকে হলো, তড়িৎচালক বল কোন দিকে হলো এবং কেন হলো। কারণটা কি? রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। শিখলাম কি এতক্ষণ পরে? যেগুলো শিখলাম সেটাকে যদি সার সংক্ষেপ করি, তাহলে দাঁড়ায় যে আবিষ্ট ইএমএফ এর প্রবাহের অস্তিত্ব কেবল তখনই থাকে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। থিটা ইন্ডিকেট করে ওরিয়েন্টেশন, এ ইন্ডিকেট করে হচ্ছে কয়েলের এরিয়া, বি ইন্ডিকেট করছে হচ্ছে বলরেখার সংখ্যা। বলরেখার বৃদ্ধি নয়, কিন্তু বলরেখার সংখ্যা, সেটা হ্রাসেও হতে পারে, বৃদ্ধিতে হতে পারে। ক্ষেত্রফলের পরিমাণ, ক্ষেত্রফলের পরিমাণের চেঞ্জ, সেটা হ্রাসও হতে পারে, বৃদ্ধিও হতে পারে। ওরিয়েন্টেশন ক্লকওয়াইজ হতে পারে, কাউন্টার ক্লকওয়াইজ হতে পারে। কখনো মধ্যমূল মনের ভিতরে ধারণা দেবে না যে এটা বাড়লেই বাড়বে, কমলেই কমবে, বাড়লেই শুধু হবে, কমলেও হতে পারে। আর একটা কি, যেটা এই সূত্রের ভিতরে নেই, সেটা কি ছিল? আপেক্ষিক গতিবেগ। আগের দিন বারবার কথাটাকে আমি ওই জন্য ইন্ডিকেট করছিলাম। এক পয়েন্ট বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট, আবিষ্ট প্রবাহ সবসময় তার সৃষ্টির কারণকে, এখানে চুম্বকের গতিকে বাধা দেয়। এখানে চুম্বকের গতিকে বাধা দেয়। খুব ইম্পর্টেন্ট উদাহরণ এই কারণে, এখানে অনেকে ভুল করবে। এখানে গতি বেগটাকে বাধা দিচ্ছে, অর্থাৎ 4 নম্বর যে কারণটা ছিল সেটা এখানে এফেক্টিভ, রিলেটিভ ভেলোসিটি। আর কি? আর হচ্ছে গিয়ে 3 নম্বর পয়েন্ট, যেটা বড় কোশ্চেন আসলে পরে খুব ইম্পর্টেন্ট, যে এই প্রক্রিয়ায় শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে, অর্থাৎ তোমাদের মনে হতে পারে যে ধরে নাও যে কোনো একটা মহাকাশের ভিতরে কোনো একটা চুম্বককে আমি ছুড়ে দিয়েছি, তাহলে ও একই গতিবেগ নিয়ে যাবে, তাই তো মনে হবে? ধরো ভালো করে বুঝো, এটা রিয়েলাইজ করো, ভালো করে রিয়েলাইজ করো। ধরো একটা চুম্বক আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এখানে একটা কয়েল আছে। মহাকাশে এই কয়েলটাকে যদি আমি কোনোভাবে ভাসিয়ে রাখতে পারি, আর এই চুম্বকটাকে যদি ভি গতিবেগে ছেড়ে দিই, তাহলে দেখো নিউটনের ল অনুযায়ী কি হবে? গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় স্থান পরিবর্তন করবে। তাহলে চুম্বক যদি সোজা এদিকে গতিশীল হয়, তাহলে এর ভিতরে তড়িৎচালক বল খামোকা খামোকা পেয়ে গেলাম আমি। পেলাম কি পেলাম না? এই যে গতির দরুন, ওর ভিতরে তো কেউ কোনো কাজ করলো না। তাহলে এখানে শক্তি সৃষ্টির কারণটা যদি খুঁজে পেতে চাই, তাহলে মনে হবে যেন অকারণেই শক্তি তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি জানি? শক্তি সৃষ্টি ধ্বংস করা যাবে না। তাহলে কোথাও এমন একটা ঘটনা ঘটছে যার জন্য কিনা এটা আমার একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার কোথায় সেই শক্তি? ভালো করে দেখো, নর্থ পোল এগোচ্ছে। কি এগোচ্ছে? নর্থ পোল এগোচ্ছে। আমার এখানে কি পোল তৈরি হবে? গতিবেগের জন্য নর্থ পোল তৈরি হবে। নর্থ নর্থ কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণে রেখে গেছে, সে কাউকে ধাক্কা মেরে পাঠাতে হবে, অর্থাৎ অটোমেটিক যাবে না, কাউকে বল পূর্বক পাঠাতে হবে। যে বল খরচা করছে তারই শক্তিটা এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রিয়েলাইজেশনটা মাথা এলো ভালো করে। আমি যেমন ছোটবেলায় মনে করতাম যে চুম্বকের শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তর, যখন খুব ছোট ছিলাম।
যে কি করে হয়, ডায়নামোতে কারেন্ট কি করে হচ্ছে, মনে হতো যেন চুম্বকটা এখানে কারণ। চুম্বক এখানে কোনো কারণই না। চুম্বক হচ্ছে কি এখানে মাধ্যম, যে কিনা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে মাত্র। আবার বলছি, চুম্বক হচ্ছে একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম, যে কিনা একটা শক্তি, কি শক্তি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে মাত্র। এখানে দেখো নর্থ পোল যেতে গিয়ে বাধা পাচ্ছে, বাধা যদি পায় তার এগেনস্টে তাহলে কাউকে বল প্রয়োগ করতে হচ্ছে, এফ বল প্রয়োগ করে জোর জবরদস্তি পাঠাতে হচ্ছে। যদি জোর করে পাঠাতে হয়, ফোর্স ইনটু ডিসপ্লেস মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে হচ্ছে শক্তি ক্ষয়, শক্তি ক্ষয় এখানে তড়িৎ চালক বলের সৃষ্টি করছে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি করছে। তাহলে কারো শক্তি ক্ষয় হচ্ছে বলে ওখানে তড়িৎ শক্তি হচ্ছে, চুম্বকের কিছু না। ক্লিয়ার হলো? তাহলে এখানে শক্তি সংরক্ষণ সূত্র মোটেই লঙ্ঘিত হয় না, ঠিক থাকে। এর উপরে একটা সুন্দর ম্যাজিকও আছে, হয়তো তোমরা বইয়ে পড়ে থাকবে, যে একটা মেটালের পাইপ থাকে, মেটালের পাইপটা দেখতে এখানে কয়েল বাঁধানো থাকে। এবার কি করা হয়, এখানে একটা লোহার বলকে উপর থেকে নিচের দিকে ফেলা হয়। আসলে ওটা লোহা নয়, ওটা একটা ম্যাগনেট। যখন এদিকে যাচ্ছে, তাহলে লেনজেস ল অনুযায়ী কি হবে, গতি কে বাধা দেবে, কে বাধা দেবে, এই কয়েলে তৈরি হওয়া চুম্বক ক্ষেত্র। তাহলে এটা যদি ধরে নিলাম নর্থ পোল যদি হয়, তাহলে এখানে কি তৈরি হবে, নর্থ। নর্থ নর্থ রিপালশন হবে, এর যে গতি নিয়ে পড়ার কথা ছিল সেই গতিবেগ নিয়ে পড়বে না, ধীরে ধীরে পড়বে। ম্যাজিকটা কি করা হয়, ফার্স্টে এমনি সিম্পল একটা লোহার বলকে ফেলা হয়, এখানে হাত রাখা হয়, একটা হাত রেখে তারপরে দেখানো হয় যে খুলে নিল, ধাম করে পড়ে গেল, এটা তরমুজ টরমুজ রেখে দিয়ে আগে এই বলটাকে ফেলা হয়। ফেলার পর তারপর কি করা হয়, এখানে লোকটার হাতকে তালা দিয়ে বাঁধা হয়, বাঁধার পরে তারপরে দেখা যায় যে আরেকজন উপর থেকে তার অ্যাসিস্ট্যান্ট বলটাকে ফেলছে, সেই একই দেখতে লোহার বল, লোহা আর চুম্বকে তো ফারাক করা মুশকিল। তাহলে আবার একটা লোহার বলকে ফেলছে, দিয়ে এবার দেখছে যে ম্যাজিশিয়ান হাত দেখালো আর এই বলটার গতি কমে গেল, ধীরে ধীরে পড়ছে। ও কি করলো, ধীরে ধীরে চাবিটা খুললো, খুলে বেরিয়ে আসলো, বলটা এসে টুক করে নিচে পড়লো। সবাই ভাবলো বাবরে বিশাল বড় ম্যাজিক, ও গ্র্যাভিটিকে একদম জিরো করে দিতে পেরেছে। কিন্তু মোটেই তা নয়, এখানে থাকা যে তামার কয়েলটা ছিল, যেটাকে কিনা ঢাকা রাখা হয়েছিল, সেই কয়েল এখানে বাধা সৃষ্টি করেছে। তো চলো, এটা একটা উদাহরণ, তোমাদের বইয়ে হয়তো অনেক সময় পাবে। লেঞ্জের সূত্রে শক্তি সংরক্ষণ নীতি একটু আগে বোঝালাম, যে এখানে তড়িৎ শক্তি নিজে নিজে তৈরি হয় না, যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক যেটা আছে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। এখানে কোনো মৌলিক নীতি কিন্তু বিঘ্নিত হয় না। বোঝা গেল? ওকে, চলো, এতক্ষণ ধরে যা যা শিখলাম তার উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম। আর ব্যাসার্ধের এবং স্মল আর রোধের একটি বৃত্তাকার কুণ্ডলী একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়াল টু বি নট টি স্কোয়ারে লম্ব ভাবে অবস্থিত। তাহলে কি হলো, এই ধরে নাও এটা হচ্ছে কয়েল, যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর এই কয়েলটার রেজিস্ট্যান্স হচ্ছে কি স্মল আর ওহম। এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা যাচ্ছে সেটা হচ্ছে বি, এটা দেখতে পাচ্ছ, বি এদিকে যাচ্ছে। বিটা আবার বলেছে নেচারে কেমন, বি নট, বি নট টি স্কোয়ার, বি নট টি স্কোয়ার ইকুয়েশন অনুযায়ী ও চেঞ্জেবল। টি ইজ ইকাল টু টি জিরো সময়ে, টি ইজ ইকাল টু টি জিরো থেকে টি ইজ ইকাল টু টি জিরো সময়ের মধ্যে ইএমএফ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে কি কি চেয়েছে, এক নম্বর চেয়েছে হচ্ছে কি ইএমএফ কত, অর্থাৎ যেটাকে আমরা ই বলছি। আর বলছে 2 নম্বর কোশ্চেন বলছে যে চার্জ কতটা পাস আউট হচ্ছে সেটা বার করো। আর আমি জুড়ে দিলাম একসাথে যে কারেন্ট যেটা তৈরি হলো তার ডাইরেকশন কোন দিকে, ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ। 3টে কোশ্চেন আমি দিলাম, নিজের আগে ট্রাই করো, না পারলে তারপরে আমি করছি। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ই, ই বার করার জন্য কি চাই, ই ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। তো ফাই চাই, ফাই মানে কি, ফাই মানে হচ্ছে বি এ কস থিটা। আচ্ছা, এই যে থিটা, থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, বি আর এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এইটা যদি এরিয়া হয়ে থাকে, এরিয়া ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, এদিকে। বি এরও ডাইরেকশন এদিকে, দেখা যাচ্ছে না, এরিয়া ভেক্টরের ডাইরেকশন এদিকে, বি এরও ডাইরেকশন এদিকে। তাহলে একে অপরের সাথে সমান্তরাল, অ্যাঙ্গেল হলো 0, cos 0 এর ভ্যালু কত 1। তাহলে ফাই বেরোলো কত, ফাই বেরোলো হচ্ছে গিয়ে বি এ।
বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু দেখতে পাচ্ছি লেখা আছে বি নট টি স্কোয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে চলো ই বার করি। ই ইজ ইকাল টু ডি ফাই বাই ডিটি, এখানে বি নট পাই আর স্কোয়ার সব কনস্ট্যান্ট, বি নট পাই আর স্কোয়ার ডি অফ টি স্কোয়ার বাই ডিটি, মানে হয়ে গেল পাই বি নট আর স্কোয়ার টু টি। এটা হচ্ছে ই। ফার্স্ট প্রশ্নের উত্তর পাওয়া গেল। ই এর ভ্যালু হচ্ছে গিয়ে পাই বি নট আর স্কোয়ার টু টি। এবার বার করবো হচ্ছে গিয়ে আমরা আই। আই 3 নম্বরটা বার করছি। আই মানে কি? বি ইজ ইকাল টু আই আর, বা ই ইজ ইকাল টু আই ইন্টু স্মল আর। তাহলে আই ইজ ইকাল টু হচ্ছে ই বাই স্মল আর। ই কত? পাই বি নট আর স্কোয়ার টু টি বাই স্মল আর। এটা হচ্ছে আই। চলো আই তো বোঝা গেল। দ্বিতীয় কোশ্চেন আছে হচ্ছে কি কিউ, চার্জ। চার্জ কত যাচ্ছে? আচ্ছা আমরা কি জানি না যে আই ইজ ইকাল টু কি কিউ বাই টি? তাহলে আই ইজ ইকাল টু কিউ বাই টি। ধরলাম ক্ষুদ্র টাইম ডিটি তে কিউ পরিমাণ, ধরো স্মল কিউ পরিমাণ চার্জ মুভ করছে। তাহলে এখানে আই জায়গায় কি লিখতে পারি? কিউ বা ডিকিউ, ডিকিউ পরিমাণ চার্জ, একবারে ডেরিভেটিভ দিয়েই বলি। আই ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। ক্ষুদ্র ডিটি টাইমে ডিকিউ পরিমাণ চার্জ এখান থেকে মুভ করেছে ধরে নিয়েছি এই কয়েলের ভিতর দিয়ে। তাহলে ডিকিউ, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু ডিটি। তাহলে আই মানে হচ্ছে এটা পাই বি নট আর স্কোয়ার টু টি বাই স্মল আর ডিটি। বার করতে হবে কোথা থেকে কোথায়? 0 থেকে t0 পর্যন্ত, 0 থেকে t0 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে 0 টু t0। ইন্টিগ্রেশন যদি করি ভালো করে তাকিয়ে দেখো, পাই বি নট আর স্কোয়ার টু স্মল আর সব কনস্ট্যান্ট। তাহলে পাই বি নট আর স্কোয়ার টু বাই স্মল আর টি ডিটি। ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু t0। ধরে এখানে ডিকিউ আছে, ধরে নিলাম যে এটা ডিকিউ ইন্টিগ্রেশন করে কিউ ভ্যালু বেরিয়েছে, করতে তো হবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু টি এর ইন্টিগ্রেশন করলে কি হয়? টি স্কোয়ার বাই টু। টি স্কোয়ার বাই টু হলে পরে এখানে যে টি স্কোয়ার আসবে, চলো করি 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 করি। তাহলে টি স্কোয়ার বাই টু যদি করি, টু কে বাইরে করে দিলাম, তাহলে পাই বি নট আর স্কোয়ার টু বাই টু আর। এই টুটা আসলে ইন্টিগ্রেশনের জন্য, আর ইন্টিগ্রেশনের ফলাফল কি পেলাম? টি স্কোয়ার। কোথা থেকে কোথায়? 0 থেকে t0 পর্যন্ত। টু টু কাটলো, টু টু কাটলো। তাহলে কিউ ইজ ইকাল টু পাই বি নট আর স্কোয়ার বাই স্মল আর টি 0 তা স্কোয়ার। এটাই হচ্ছে চার্জ। থার্ড প্রশ্ন আমার তরফ থেকে যেটা দেওয়া সেটা এখনো বাকি আছে, সেটা হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন কোন দিকে হবে? আয় আয়ের ডাইরেকশন কোন দিকে হবে? চলো গোটাটাকে দেখাচ্ছি একসাথে। অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে চলো পুরোটাকে দেখে বলার চেষ্টা করে যে আয় কোন দিকে হবে। ডাইরেকশনের কথা ভাবো, ডাইরেকশনের কথা যদি ভাবো তো পাবে দেখো যে বি, বি বি ইজ ইকুয়াল টু বি নট টি স্কোয়ার। বি টি এর উপরে ডিপেন্ডিং একটা ফাংশন।
টাইম যদি বাড়ে তাহলে বি বাড়ছে, এটাই বলতে চাইছে, এবং স্কোয়ার টার্মে বাড়ছে, একটু একটু বাড়ছে না, অনেক বাড়ছে। তাহলে স্কোয়ার টার্মে যদি বি ইনক্রিজ করছে তার মানে উপর দিকে বলরেখা বাড়ছে। উপর দিকে বলরেখা থাকলে আমাকে নিচের দিকে বলরেখা সৃষ্টি করতে হবে। নিচের দিকে সৃষ্টি বলরেখা কোন দিকে হবে? এদিকে, এইদিকে। এইদিকে হওয়া মানে এইদিকে কারেন্ট হতে হবে, এদিকে কারেন্ট হতে হবে, অর্থাৎ ব্যাটারি কোন দিকে হবে? ঠিক আছে, যে ছোট্ট যে ওখানে যে সেলটা তৈরি হলো সেই সেলটার ডাইরেকশনও দেখালাম, কারেন্টের ডাইরেকশনও দেখালাম, সব দেখালাম। একটা সুন্দর অঙ্ক, পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো যে কেন হলো, কি হলো। চলো নেক্সট। আবর্তনশীল কুণ্ডলিতে আবিষ্ট ইএমএফ বা এসি জেনারেটর, যেটা তোমরা বহুবার শুনেছো, বিয়ের বাড়িতে বহুবার দেখেছো, জেনারেটর দেখেনি এমন মানুষ কম আছে। জেনারেটরে কি হয়? একটা কয়েলকে মোটরের সাহায্যে ঘোরানো হয়, কিন্তু ভিতরে কি হয় সেই গল্প আজকে আমরা বুঝবো। তো ভাবো এখানে বড় করে দিই আগে, এখানে কি আছে? নর্থ পোল, এখানে কি আছে? সাউথ পোল। নর্থ সাউথের থেকে বলরেখা এরকম করে পার করছে। এবার দেখো নর্থ আর সাউথ যেটা ইন্ডিকেট করা আছে, এখানে ফিক্সড চুম্বক, তাহলে চুম্বক বলরেখার সংখ্যার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে একে একে ভালো করে বুঝবার চেষ্টা করি। বি এখানে কিন্তু কনস্ট্যান্ট, বি কিন্তু কনস্ট্যান্ট, বলরেখা চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। এই কয়েলের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলও দেখো এক আছে, এরিয়াও কনস্ট্যান্ট, তাই না? তাহলে ক্ষেত্রফলও কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ কে হচ্ছে? চেঞ্জ হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশন। চেঞ্জ কে হচ্ছে? ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। থিটা কে চেঞ্জ হচ্ছে? থিটা এখানে চেঞ্জ হচ্ছে আগের দিন আলোচনাতে। তাহলে আমাদের 3 নম্বর শর্ত, ওরিয়েন্টেশনে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের সমীকরণ কি? ফাই ফাই is equal to b a cos থিটা। দেখো ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ওমেগা যদি কৌণিক বেগে ঘোরে তাহলে সমীকরণটা এখন আরো সুন্দর করে লেখা যাবে, বি এ cos ওমেগা টি phi is equal to বি এ cos ওমেগা টি। চলো পুরো বোর্ড লাগবে এবার, মাথায় ঢুকলো? তাহলে আমার এখানে যে ফ্লাক্স সেটা হচ্ছে phi is equal to বি এ cos ওমেগা টি। আমরা কি জানি? ওখানে যে তড়িৎচালক বল সৃষ্টি হবে সেটা যদি ই হয়, is equal to ডি phi বাই ডিটি। তাহলে ডি বাই ডিটি অফ ফাই, ফাই মানে হচ্ছে কি? বি এ cos ওমেগা টি। আচ্ছা, লেঞ্জ যখন শিখে নিয়েছি, লেঞ্জেস ল যখন আমাদের শেখা হয়ে গেছে, তখন আমরা দেখলাম লেঞ্জেস ল কিন্তু কিছু দিল না। তড়িৎচালক বল কতটা সৃষ্টি হবে সে সম্বন্ধে কথা বলছে না, শুধু আমাদেরকে বলছে যে ডাইরেকশনটা হবে উল্টো, এমন কিছু হবে যার জন্য কিনা তড়িৎচালক বল নষ্ট হয়। এই যে দিককে কমিয়ে দেওয়া, তার জন্য এখানে একটা কিন্তু মাইনাস এখন থেকে আমরা ইউজ করতে শুরু করব। ওকে, কি বললাম? তাহলে তার ফ্যারাডের যে ল ছিল সেটাকে একটু মডিফাই করে লিখলাম কি, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। ইনক্রিজ করাচ্ছে না, ডিক্রিজ করাচ্ছে কারণটাকে। বোঝা গেল? ওকে, তাহলে মাইনাস বি, এরিয়া কি বলেছি? কনস্ট্যান্ট আছে, তাহলে ডি বাই ডিটি অফ কজ ওমেগা টি। কজ ওমেগা টি ডেরিভেটিভ করলে কি হয়? সাইন ওমেগা টি এবং মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে বি এ সাইন ওমেগা টি, এবং ওমেগা টি নিজে আর একটা ফাংশন হওয়ার জন্য আবার ডেরিভেটিভ হবে, তার জন্য আগে একটা ওমেগা আসবে। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? ইকুয়েশন দাঁড়ালো ই ইজ ইকুয়াল টু বি এ ওমেগা সাইন ওমেগা টি। এবার যদি এই কয়েলে একটা তারের পাক না থেকে যদি এন সংখ্যক কয়েল পাক হয়ে থাকে, তাহলে আমাকে এখানে তড়িৎচালক বল ই ইজ ইকুয়াল টু কি লিখতে হবে? এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। আরো বেটার ফর্মে যদি আমি চাই এটাকে,
তাহলে লিখবো ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, যেখানে কিনা ই নট হচ্ছে এন বি এ ওমেগা। এটাই হচ্ছে এসি জেনারেটরের তড়িৎচালক বল কতটা সৃষ্টি হবে তার সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেছে? তো এখানে যদি ইকুয়েশনটাকে আমরা লক্ষ্য করি, দেখো লেখা আছে এসি জেনারেটর, তাহলে ইকুয়েশনের ভিতরে দেখতে পাচ্ছি এটা সাইনের উপরে ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন, অর্থাৎ সাইনের যেহেতু ডিপেন্ডেন্ট এটা, তাহলে যদি আমার ধরো এটাকে যদি এরকম লিখি ই ইজ ইকুয়াল টু ই নট সাইন থিটা, তাহলে সাইন থিটা দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে থিটার কটা কটা আমি ভ্যালু পেতে পারি। ধরো থিটা 0 ডিগ্রি, থিটা 180 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি। চলো দেখি একটা একটা করে। সাইন থিটা যখন 0 ডিগ্রি মানে সাইন 0 কত হবে 0, তাহলে ই হয়ে যাবে কত 0। 180 ডিগ্রি फिर से 0, 90 ডিগ্রি সাইন 90 ভ্যালু কত 1, তাহলে হলো কত ই নট, ই ইজ ইকুয়াল টু ই নট, এবং এটাই ম্যাক্সিমাম ভ্যালু। এবার এখানে কিন্তু কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, যে থিটাটা তাহলে আমার কার কার মধ্যে অ্যাঙ্গেল, আমি এখানে আছি ভালো করে বোঝো। ধরো না এটা কয়েল, কয়েলের ক্ষেত্রফলটাকে আঁকলাম, ধরো না এটা বলরেখা বি, এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে এদিকে। আমরা কি জানি তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি কাজ করে এরিয়া ভেক্টরের ডাইরেকশন, এইটা তো আমার এরিয়া, এই এরিয়াটার জন্য ডাইরেকশন ভেক্টর এ এদিকে কাজ করছে, তাহলে এইটা হচ্ছে থিটা। কার কার মধ্যে কোন বি, আর যে কয়েলটা পাকিয়ে রেখেছি সেই কয়েলের যে ডাইরেকশন তল, যদি এটাকে তল ভাবা যায় তাহলে তলের যে ডাইরেকশন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার দেখতেই পাচ্ছ কয়েল যদি ঘোরে বা এদিকে যদি ঘোরে, যদি ঘোরে তাহলে থিটা কিন্তু সর্বক্ষণ চেঞ্জ হতে থাকছে। থিটা চেঞ্জ হওয়া মানে এখানে কারেন্ট যেটা পাবো স্থির কোনো কারেন্ট পাবো না, একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর কিন্তু বারবার চেঞ্জ হবে। আর একটা জিনিস শিখিয়ে রাখি এখানে যাতে অঙ্ক করতে গিয়ে তোমাদের সমস্যা না হয়, ইকুয়েশনে দেখো ওমেগা বলে একটা টার্ম আছে, 11 জিনিস তাও বলে রাখছি। ওমেগা মানে কি কৌণিক বেগ, ওমেগা মানে কি কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার কি এটা অতিক্রান্ত দূরত্ব মানে থিটা বাই টাইম, থিটা বাই টাইম, কারণ এখানে দূরত্ব লেন্থে নয় অ্যাঙ্গেলে মাপা হবে। এবার প্রশ্ন হচ্ছে ধরো বললো আমাকে কোশ্চেনে বলা আছে এন আর পিএম এ ঘুরছে একটা মোটর, এন আরপিএম এ ঘুরছে একটা মোটর, এন আরপিএম যদি হয় তাহলে ওমেগার ভ্যালু কত হবে। দেখো এক পাক যদি ঘোরে, কয়েলটা যদি এক পাক ঘোরে, এক পাক ঘুরলে কয়েলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে 2 পাই। এন পাক যদি ঘোরে তাহলে কত তৈরি করবে এন ইন্টু 2 পাই। তাহলে ওমেগার একটা রাশি পাওয়া গেল, সেটা হচ্ছে এন ইন্টু 2 পাই। এবার নিচে টাইমটা বাকি আছে, দেখো আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, তাহলে মিনিটে বা রিভলভিং পার মিনিট, মিনিটে কবার পাক খাচ্ছে, তাহলে সেকেন্ডে আমাকে হিসাব করতে হয় কারেন্টের ক্ষেত্রে, তাহলে টাইম আমাকে কিসে নিয়ে যেতে হয় মিনিট থেকে সেকেন্ডে, তাহলে টাইমটা আমার এখানে বসবো 60 সেকেন্ড। তাহলে ওমেগা ম্যাক্সিমাম টাইমে অঙ্কতে দেখবে আরপিএম এ দেওয়া থাকবে, তাহলে তাকে কিন্তু আমাকে কনভার্ট করে নিতে হবে এন ইন্টু 2 পাই বাই 60। তাহলে এই ছিল মোটামুটি এসি জেনারেটরের উপরে ডিটেলে আলোচনা। ওকে, তাহলে একটা অঙ্ক না করলে পরে মাথা হাতে ঢুকবে না ভালো করে, চলে এই অঙ্কটাকে করার চেষ্টা করো, করার পর যদি না পারছো তো আমি করছি। তো চলো শুরু করা যাক। এর ইকুয়েশন কি, এর ইকুয়েশন হচ্ছে গিয়ে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, এটা এসে চাইছে কি সর্বোচ্চ ইএমএফ, সর্বোচ্চ কখন হয়
যখন সাইনের ভ্যালু হবে 1, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এন বি এ ওমেগা। আচ্ছা, ওমেগা একটু আগে শেখালাম, কি শেখালাম? চলো একবার ইকুয়েশন আগে তৈরি করি। এন বি এ ওমেগা মানে কি বলেছি? 2 পাই। এন টু কতটা রেভলিউশন হয়েছে? তাহলে এন বাই 60। এন এর ভ্যালু কত? এন হচ্ছে পাক সংখ্যা 50টা। বি কত? বি হচ্ছে কি 0.2 টেসলা। এরিয়া কত? 0.1। একদম ক্ষেত্রফল দেওয়াই আছে। 2 পাই 2 পাই থাকলো। কতবার পাক খাচ্ছে? 300 বার। ডিভাইডেড বাই 60। তাহলে একটা শূন্য শূন্য মরলো। এর সাথে যদি গুণ করি আমি, এখানে মনে হয় যেন গুণ চিহ্ন আছে, হ্যাঁ, 50কে যদি এখানে 10 দিই তাহলে হয়ে যাবে 1, আর এখান থেকে যদি একটা 10 দিই এটা হয়ে যাবে 2। তাহলে ইকুয়েশনটা একটু ভদ্র সভ্য হবে, সেটা হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 পাই ইন্টু 3 ডিভাইডেড বাই 6। 3 দুগুণে 6, 2 2 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 5 দুগুণে 10 পাই। 10 পাই, পাই মানে কত? 3.142। তাহলে 31.42, 33.142 ভোল্ট, তাই তো? ম্যাক্সিমাম ইএমএফ হবে 31.42 বা 10 পাই। হ্যালো, বোঝা গেল? ওকে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী 0.4 টেসলা মানে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। বেশ, কুণ্ডলীকে তার ব্যাসার্ধের অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আবর্তন করতে 90 ডিগ্রি কোণে আবর্তন করতে 0.1 সেকেন্ড সময় লাগে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক গড় অ্যাভারেজ ইএমএফ কত? দারুণ একটা অঙ্ক, অবশ্যই করো। তারপর আমি করছি। এই অঙ্কটা আগের অঙ্কর মতো নয়, এটা বলা আছে অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে গিয়ে তড়িৎচালক বল ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ডেল পাই বাই ডেল্টা টি। ডেল্টা টি। আচ্ছা, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করে নি, ওখানে না, এখানে করি। ফাই ফাইনাল আর ফাই ইনিশিয়াল। অ্যাভারেজ বলেছে না, আমি ডেরিভেটিভে যাব কেন? তাহলে ফাই ফাইনাল, ফাইয়ের কি ছিলি, ভালো হয়নি। তাহলে ফাই ফাইনাল যদি বলি তাহলে কি হবে? বি এ কি হয়? বি ডট এ কস থিটা। তো বি এ কস থিটা, ভালো কথা। বি কত? বি হচ্ছে গিয়ে 0.4। এ কত? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের। আগে এরিয়া দেখি, আগে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। কিমি হেমি ডেকা এমি ডেসিমি সেন্টিমি মানে 1/100 মানে 1/10 মিটার। তাহলে এরিয়া হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার। পাই পাই থাকতে দাও, আর স্কোয়ার মানে হচ্ছে নিচে হয়ে গেল 100, ঠিক? পাই বাই 100। এরিয়া বেড়ে গেল পাই বাই 100। ফাইনাল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে? 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। 90 ডিগ্রি। cos 90 ভ্যালু কত? cos 90 ভ্যালু কত? 0। ভ্যালু কত? 0। ইনিশিয়াল কত? পাই ইনিশিয়াল। বি এ cos 0 ডিগ্রি, শুরু হয়েছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সরেছে। তাহলে হলো কত? এখানে করে নিই 0.4
ইন্টু পাই বাই 100 cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 থেকে গেল। তাহলে আমার সূত্র কি আছে, ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল্টা টি, পাই ফাইনাল মাইনাস পাই ইনিশিয়াল বাই ডেল্টা টি। ফাইনাল কত 0, ইনিশিয়াল কত 0.4 ইন্টু পাই বাই 100, টাইম কত বলেছে 0.1 সেকেন্ড মনে হয়, যতদূর মনে পড়ছে, হ্যাঁ মানে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড এর সাথে যদি 10 গুণ করি তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে 10, তাহলে 0.4 কে আরো 10 দিয়ে ভাগ, মানে হচ্ছে 0.04 পাই। ভোল্টেজ হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ, পাই 3.14 করে টোরে যা খুশি বার করে নাও, কোন আপত্তি কিছু নাই। এবার আমরা আসছি নেক্সট টপিকে। গতিশীল তড়িৎ চালক বল মোশনাল ইএমএফ তোমাদের এইচএস এর সিলেবাসের রেসপেক্টে এবং হায়ার লেভেল দুটোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার আসে, বইয়ে ভালো করে নেই দেওয়া, আমি দেখেছি যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে। তো আমরা বইয়ে যেহেতু দেওয়া নেই সেই জন্য এটাকে আমরা প্রুভ করবো দুটো উপায়, একবার লেঞ্জেস ল দিয়ে প্রুভ করবো, একবার ফ্যারাডে ল দিয়ে প্রুভ করবো। তো ফার্স্ট কি হচ্ছে ঘটনা, একটা চৌম্বক ক্ষেত্র আছে, বোর্ডের ভিতর দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর এখানে একটা দণ্ড আছে যে দণ্ড কিনা মুভ করছে। এরকম ঘটনা কখন দেখতে পাই, এরকম ঘটনা আমরা দেখতে পাই ধরো এরোপ্লেন বাতাসের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, উড়ে যখন যাচ্ছে এরোপ্লেনের ডানাটা একটা দণ্ড হিসেবে ভাবো, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে তাকে কাটতে কাটতে বেরিয়ে যাচ্ছে। এবার নর্থ পোল যদি হয় তাহলে এগুলো ক্রস না হয়ে বাইরের দিকে বলরেখা বেরোতো, সাউথ পোল সাউথ রিজিয়নে থাকলে পরে ভিতর দিকে যাচ্ছে, এটা তো কোনো ম্যাটার নেই, এটা হবে। এবার ভাবো তো ভি ভেলোসিটি নিয়ে, ছবিটাকে বড় করে, ভি ভেলোসিটি নিয়ে কোন চৌম্বক ক্ষেত্রের ভিতর দিকে ঢুকছে, ভি ভেলোসিটি নিয়ে গতিশীল, তাহলে এই দণ্ডের মধ্যে থাকা একটা চার্জ, এটা হচ্ছে ধরে নাও চার্জ, চার্জ, এই যে চার্জ পার্টিকেল একটা ইলেকট্রন ভাবো, পজিটিভ চার্জ ভাবো, পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল। তাহলে এই পজিটিভ চার্জ পার্টিকেলের উপরে ফোর্স কোন দিকে কাজ হবে, এদিকে চলে যাবে, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ চলে এলো, এলো কি এলো না। আর এর ভিতরে থাকা নেগেটিভ চার্জ আমি কি শিখিয়েছিলাম, ভি ভেলোসিটির দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে নেগেটিভ চার্জটা এটা তাহলে পজিটিভ চার্জ এসে হাজির হলো, এটা কি হলো নেগেটিভ চার্জ হলো। এবার ভাবো এখান থেকে আবার একটা পজিটিভ চার্জকে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে কি কি ঘটনা ঘটবে, আবার একটা পজিটিভ চার্জ যাকে কিনা আমি এদিকে মুভ করাতে চাইছি, দেখতে পাচ্ছ সবাই, খুব ভালো করে খেয়াল করো ব্যাপারটাকে, যদি মুভ করাতে চাই তাহলে সঙ্গে সঙ্গে এই নেগেটিভ চার্জ পজিটিভকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে, রিপালশন করবে, পজিটিভ পজিটিভ কি করবে, রিপালশন করবে, নেগেটিভ পজিটিভ কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রীয় বলের এগেনস্ট যে পজিটিভ চার্জ ওদিকে মুভ করতে হচ্ছে কি হচ্ছে না, আবার বলছি এ তো গতিশীল, থামে তো নি, থামে তো নি, যাচ্ছে এরোপ্লেনের ডানা উড়ে উড়ে যাচ্ছে, তাহলে এখানে আবার পজিটিভ চার্জকে এদিকে ফোর্স দেবে, কে দিচ্ছে, তাহলে এই যে পজিটিভ চার্জে যে উপর দিকে যেতে চাইছে, এখন যেতে গিয়ে দুটো ঘটনা ফেস করছে, একটা ম্যাগনেটিক ফোর্স, ও বলছে চ উপরে চ, এটা কে বলছে ম্যাগনেটিক ফোর্স এফএম, সে বলছে উপরে চ। আর ইলেকট্রিক ফোর্স কি বলছে, ইলেকট্রিক ফোর্স বলছে যে তুই পজিটিভ আমিও পজিটিভ, তোকে আমি আসতে দিতে চাইছি না, এ নেগেটিভ এ পজিটিভ, এ বলছে তুই দূরে যাস না, তাহলে যাওয়ার গতির উল্টো দিকে দুটো দুটো ফোর্স কাজ করছে যাকে আমরা বলে থাকি ই। তাহলে অপোজিট সাইডে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এফই। দেখা গেল যে ম্যাগনেটিক ফোর্সটাই জোরালো, আবার একটা চার্জ এখানে গিয়ে হাজির হবে, আলটিমেট দেখলাম কিউ পরিমাণ পজিটিভ চার্জ এখানে পৌঁছে গেছে এবং এখানে কিউ পরিমাণ নেগেটিভ চার্জ পৌঁছে গেছে। এবার যেতে পারলো না, তার শর্ত কি হবে, শর্ত তখনই হবে যখন এরা দুজন ইকুয়াল, এফই আর এফএম, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স যখন দুজনে সমান হয়ে যাবে তখন আর ম্যাগনেট কিন্তু ওইখান থেকে চার্জকে আর মুভ করাতে পারবে না, ততক্ষণ পর্যন্তই কিন্তু চার্জ ওদিকে মুভ করবে।
তাহলে এই দণ্ডটা আলটিমেট একটা ব্যাটারিতে কনভার্ট হলো কি হলো না? হলো। যার ব্যাটারিটা ডাইরেকশন হবে এটা, ঠিক ঠিক না? এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। এত দূর তো ক্লিয়ার হয়ে গেছে কি বলতে চাইলাম, যে কেন হলো, কি হলো, কতটা হলো, ক্লিয়ার হলো। এবার আসুক লেঞ্জেস বাবু। আসলো। তাহলে ম্যাগনেটিক ফোর্স, আগে দেখি ইলেকট্রিক ফোর্স, এফ ই ইকুয়েশন কি, কিউ ইন্টু ই। ওখানে যদি ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই তৈরি হয়ে থাকে, তাহলে কিউ চার্জের জন্য যে ফোর্সটা ও দেবে নিচের দিকে, সেটা হচ্ছে কিউ ইন্টু ই। কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। নেক্সট, ম্যাগনেটিক ফোর্স সে কাজ করছে কোন দিকে? উপর দিকে। যখন ধরে জানে ইকুয়াল হয়ে যাবে তখন আর কেউ নড়াচড়া করবে না, দু মাথায় দুটো চার্জ গিয়ে অবস্থান করবে। এর ইকুয়েশন কি, এফ এম ইজ ইকুয়াল টু কি, কিউ কিউ ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি ক্রস বি, বা ম্যাগনিটিউড বললে পরে কিউ ভি বি, কিউ ভি বি। ডাইরেকশন অপোজিট সাইডে আছে, সমান যদি হয়ে যায় তাহলে এরা আর কাউকে কেউ চালনা করবে না। ধরে নিলাম সমান হয়ে গেছে, একটা টাইম কত সমান হতেই হতে হবে। এই দুটো যখন সমান হলো তখন দাঁড়ালো কি, কিউ ই ইকুয়াল টু কিউ ভিবি। কিউ কিউ মরে গেল, জন্ম দিল কি, ই ইজ ইকুয়াল টু ভি বি। বেশ ভালো কথা। আমরা আরো একটা সমীকরণ জানি, কি জানি, ই ইজ ইকুয়াল টু ডিভি বাই এল। ডিভি বাই এল। কেন এল নিলাম? কেন এল নিলাম? কারণ দণ্ডটার লেন্থ হচ্ছে এখানে আমার এল, তাই আমি লেন্থ নিয়েছি এল। কারণ ডিসপ্লেসমেন্ট এখানে কত দূর হতে পারবে? দণ্ডটার এ মাথা থেকে ও মাথায় হতে পারবে, আর তো যাবার ওর জায়গা নেই, সেই জন্য নিলাম এল। তাহলে এখান থেকে ডিভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল। এত দূর তো পাওয়া গেল। ডিভিটা কি? ডিভি হচ্ছে এই যে ঘটনাপত্র ঘটলো, ঘটার জন্য এখানে যে ব্যাটারিটা সৃষ্টি হলো, তার যে তড়িৎচালক বল, তার ভিতরে যে ইএমএফটা জন্ম নিল, বা যতটা পোটেনশিয়াল গ্যাপ তৈরি হলো, বিভব পার্থক্য যেটা তৈরি হলো, সেটা হচ্ছে ডিভি। এক কথায় বলতে গেলে ডিভিটাই তো ই। তড়িৎচালক বল আলটিমেট যখন পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এই প্রক্রিয়াটা যখন টোটাল এন্ড হয়ে গেল, তখন ডিভি তো কনভার্ট হয়ে যাবে ই তে, তড়িৎচালক বলে। হবে কি হবে না? তাহলে এটাকে লিখতে পারবো ই ইজ ইকুয়াল টু ই ইন্টু এল। ই এর ভ্যালু কি? ই এর ভ্যালু হচ্ছে ভিবি ইন্টু এল। তাহলে আমরা সুন্দর করে ইকুয়েশন পেলাম, ই ইজ ইকুয়াল টু ভি বি এল। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, তোমাদের খুব কাজে লাগবে পরের লেকচার গুলোতে। এটা প্রুফ করলাম কোথা থেকে? এটা প্রুফ করলাম লেঞ্জেস ল থেকে, লেঞ্জের সূত্র থেকে। এরপরে প্রুফটা করব ফ্যারাডের ল থেকে। চলো লেখো, তারপরে আমি নেক্সট যাচ্ছি। চলো নেক্সট প্রুফ করি ফ্যারাডেস ল থেকে। তো ফ্যারাডের লতে আমরা কি জানি, যে কোনো কয়েল চাই বা ক্ষেত্র চাই। তাহলে চলো ছবিটাকে বড় করে আগে দেখায়, কি ঘটনা হচ্ছে আগে বুঝি। এই ধরো, আহা, দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ, ভাবো একটা ইউ আকৃতির এটা একটা রেলিং। হ্যাঁ, ইউ, ইউ লাগে, ভি লাগে, যা অক্ষর লাগে লাগুক, এই যে দেখতে পাচ্ছ মেটালের তৈরি একটা সিস্টেম। এবার এর উপরে একটা দণ্ড আছে যেখানে মুভ করছে। কি ভেলোসিটি নিয়ে মুভ করছে? এখানে ডেল এক্স আছে, ধরো ডি এক্স ভেলোসিটি নিয়ে ধরো এদিকে মুভ করেছে। কত টাইমে? দেখা গেল যে ডিটি টাইমে এটা মুভ করেছে। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না। দণ্ডটা এখান থেকে ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিটি টাইম। বোঝা গেল? তাহলে যেই ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করলো, সঙ্গে সঙ্গে একটা এরিয়া কভার করলো, সেই এরিয়াটা হচ্ছে ডিএক্স ইন্টু, এটা লেন্থ যদি বলি আমি এল, ডিএক্স ইন্টু এল। কারণ এটা এখন ডিএক্স, এটা হচ্ছে এল। বোঝা গেল না? গেল না?
তাহলে এই এরিয়াটা কিন্তু কভার করে ফেলেছে, বা এরিয়াটার পরিবর্তন হয়েছে বলতে পারো, ডিএ হয়েছে, চেঞ্জ অফ এরিয়া, বা এরিয়া কতটা কভার করেছে যেমন ইচ্ছা। চেঞ্জ অফ এরিয়া হচ্ছে ডিএক্স ইন্টু এল। কি হারে চেঞ্জ হলো? তাহলে আমি বলবো ডি এ বাই ডিটি, ডিএক্স বাই ডিটি হারে চেঞ্জ হয়েছে। দুদিকে ডিটি দিয়ে ভাগ দিলাম, হার পেয়ে গেলাম, রেট অফ চেঞ্জ। এবার চলো মেন কাজের জন্য। আমরা যদি পুরো কয়েলটার কথা ভাবি, তাহলে ফাই ফার্স্টে চাই, ফাই ইজ ইকুয়াল টু কি, বি এ। এবার দেখো ভেলোসিটি আর ধরো এদিকে দূরে যাচ্ছে বা কাছে আসছে, যেটা যা খুশি ধরো, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে হয়ে গেল কি, ফাই ইজ ইকুয়াল টু বি এ। তাহলে ফাই ইজ ইকুয়াল টু বি এ যদি হয়, তাহলে আমরা কি করব, তড়িৎচালক বল ই ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, মানে হচ্ছে বি কনস্ট্যান্ট, ডি এ বাই ডিটি। ডি এ বাই ডিটি মানে কত? ডি এ বাই ডিটি মানে হচ্ছে গিয়ে দেখো, ডি, ধরো এলটা কনস্ট্যান্ট, এল বেরিয়ে আসলো, ডিএক্স বাই ডিটি। আচ্ছা, ওই যে রডটা ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিটি সময়, ভালো করে এই জায়গাটা খেয়াল করো, ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিটি সময়। তাহলে আমরা বলতে পারি না রডটার ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি? পারি, 100 বার পারি। তাহলে কি দাঁড়িয়ে গেল, বি এল ভি, এটাই হচ্ছে ই, ওই কয়েলের মধ্যে থাকা তড়িৎচালক বল। তো দুটো প্রুফ কেন দেয়নি বলে জানি না, দিলে পরে এগুলো আরো সহজ হয়ে যায়। তো এটা হচ্ছে কি ওই কয়েলটা, কেন এখন আমাকে আর দণ্ড হিসাবে ভাবলে হবে না, পুরো একটা কয়েল হিসাবে ভাবছি। ওই কয়েলের ভিতরে তড়িৎচালক বল হচ্ছে ই, ডাইরেকশন তো শিখিয়ে দিয়েছি আগে। তাহলে এখানে রেজিস্ট্যান্স থাকলে পরে এর ভিতর দিয়ে একটা কারেন্ট দৌড়াবে, সেটা হচ্ছে আই। যদি ওর রোধ আমাদের জানা থাকে, তাহলে আমরা কারেন্ট আয়ও বার করে ফেলতে পারবো। ওকে, বলি এখানে আমরা মাইনাসও আনতে পারি, আবার মাইনাস না রেখে জাস্ট শুধু ভ্যালু নিয়ে যদি কথা বলি তো ভ্যালু। ওকে, ঠিক আছে, কি বললাম? তো চলো, বুঝে গেল। চলো, এই যে টপিকটা আছে এটা পরের দিন আমি আনবো, তার আগে আমি কিছু জিনিস বলছি, খেয়াল করার চেষ্টা করো। কেস নাম্বার 1, কেস নাম্বার 1-এ বলছি যে রডটা, এই যে রডটা আছে, এই রডটা ভি ভেলোসিটি নিয়ে গতিশীল, ভি ভেলোসিটি নিয়ে গতিশীল, এবং ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ বোর্ডের ভিতর দিকে গেছে। তাহলে বলো যে প্রবাহের ডাইরেকশন কি হবে, ওর ভিতরে যে ব্যাটারিটা তৈরি হলো, যে রডটা যে ছোট্ট ব্যাটারিতে পরিণত হলো, তার চিহ্ন কি হবে? তাহলে দেখো, আমরা ইকুয়েশনটাকে যদি এরকম ভাবে বলি, এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল, একটাকে ভেঙে চুরে বলছি, তাহলে ই ইজ ইকাল টু ভি ক্রস, সরি, ভি ক্রস বি ডট এল। মনে রাখবে লেন্থ একটা ভেক্টর, লেন্থ একটা ভেক্টর, তাহলে লেন্থ ভেক্টরটা এদিকে ডাইরেকশন আছে, তাহলে ভি ক্রস বি ডট এল। তো দেখো ভি এর ডাইরেকশন এদিকে, বি কাজ করছে এদিকে, এল এদিকে, মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে কি ভি পারপেন্ডিকুলার টু বি এবং এল পারপেন্ডিকুলার টু ভি অ্যান্ড বি, অর্থাৎ প্রত্যেকের সাথে সমকোণে অবস্থান করছে। তাহলে এই সূত্রটাকে ভাঙো, সিম্পল ভাঙো। ভি ক্রস বি মানে কত? ভি বি সাইন থিটা, ডট মানে কি? এল কস আলফা। আমি জেনারেল ফর্মুলা লিখি, আমি জানি না কে 90 আছে, কে কি আছে না আছে, কে কার সাথে অ্যাঙ্গেল, জেনারেল একটা ফর্মুলা তোমাদেরকে তুলে দিলাম। তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর ভিবি যেদিকে কাজ করছে তার সাথে এল এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, ভালো করে থাকো। ভি ভি ক্রস বি, ভি ক্রস বি ডাইরেকশন কোনটা? ভি কোন দিকে? এদিকে। বি কোন দিকে আছে? বোর্ডের নিচের দিকে। তাহলে আঙুলগুলো কি করবে দেখো, ভি এর ডাইরেকশন আঙুল নাও, বি এর দিকে পাঠাও,
ভি এর দিকে আঙুল নাও, বি এর দিকে পাঠাও। কেন বি এর দিকে আঙুল নিয়ে গেলাম ভালো করে দেখো। ধরো এটা আছে হচ্ছে গিয়ে আমার বি, আর এটা ধরো আছে হচ্ছে ভি। তাহলে ভি এর দিকে আঙুল নিলাম, বি এর দিকে পাঠালাম, এটা হচ্ছে কাজটা করছি। ভি এর দিকে আঙুল নিয়ে বি এর দিকে পাঠাচ্ছি। তাহলে ভি আছে বোর্ডের উপর আর বি আছে বোর্ডের ভিতর দিয়ে, তাহলে ভি এর দিকে আঙুল নিয়ে বোর্ডের ভিতর দিকে আঙুল গেল। বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে গিয়ে ভি ক্রস বি এর ডাইরেকশন। এই জায়গাটা খেয়াল করো, করে নিতে পারলে পরে সব সমস্যার সমাধান। তাহলে কি বললাম, আবার রিপিট করছি। দেখো, ভি এর দিকে আঙুল নিলাম, বি এর দিকে পাঠালাম, মানে বোর্ডের ভিতর দিকে পাঠালাম, বুড়ো আঙুল এদিকে আছে, মানে এইটা হচ্ছে গিয়ে ডাইরেকশন, কার ডাইরেকশন? ভি ক্রস বি এর ডাইরেকশন। আচ্ছা, ভি ক্রস বি এর ডাইরেকশন যদি এটা হয়, তাহলে এল ওর সাথে কি সমান্তরালে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে একটা জিনিস কি পেলাম, ভি আর বি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ভি ক্রস বি এর সাথে এল আছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সমীকরণে বসাও, ভি ক্রস বি সাইন 90 ডিগ্রি, তাহলে ভি বি সাইন 90 ভ্যালু কত? 1। ওকে, এল কস, কস কত? কস 0 ডিগ্রি, কস 0 এর ভ্যালু কত? 1। তাহলে হয়ে গেল কত? ই ইজ ইকুয়াল টু ভি বি এল। 1 নম্বর ক্লিয়ার হলো না হলো না? মাথায় ঢুকেছে কি বললাম? আবার একবার রিপিট করছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, ভালো করে দেখো। অঙ্ক করতে গিয়ে বারবার বলছি, এগুলো কিন্তু কাজে লাগবে, যত ইজি ভাবে নিও না, ভালো করে বোঝো। ভি আছে এদিকে, বি আছে বোর্ডের ভিতর দিকে, ভি ক্রস বি এর ডাইরেকশন এটা, এল এর ডাইরেকশনও এটা। তাহলে এল আর ভি ক্রস বি এর ভিতরে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো কত? 90। এল আর ভি ক্রস বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো কত? 0। তাহলে এখানে সেই জন্য বসেছি সাইন 91 কস 0 ডিগ্রি 1, বেরিয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে, ধরো একটা দণ্ড আছে, কেস নাম্বার 2। কেস নাম্বার 2, দণ্ড আছে, তাহলে দণ্ড ডাইরেকশন আছে এটা, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে এরকম, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাও ধরো এদিকে আছে। ভি এর ভেলোসিটি ডাইরেকশন এটা, বি এর ভেলোসিটি ডাইরেকশনও এটা। বি এর ভেলোসিটি নয়, বি এর ডাইরেকশন হচ্ছে এটা, মানে ম্যাগনেটিক ফিল্ড বোর্ড বরাবর চলেছে, দণ্ডটাও ভি ভেলোসিটি নিয়ে বোর্ড বরাবর চলেছে, এটা হচ্ছে তার লেন্থ। এবার যদি বলি, আচ্ছা আগেরটা ব্যাটারিটা তো দেখালো হলো না, ব্যাটারিটা কোন দিকে কাজ করবে? ব্যাটারিটা হচ্ছে এই, তাই না? এই যে, ঠিক আছে, বা বুড়ো আঙুলটা যেদিকে আছে সেটা হচ্ছে ব্যাটারি কারেন্টের প্রবাহের ডাইরেকশন, বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডাইরেকশন, মানে এটাকে পজিটিভ হতে হবে, এটাকে নেগেটিভ হতে হবে। ওকে, এবার ভাবো, আবার ইকুয়েশন তুললাম, ই ইজ ইকুয়াল টু ভি ক্রস বি ডট এল। ভি ক্রস বি মানে কত? ভি বি ক্রস মানে কত? সাইন থিটা ইনটু এল কস আলফা। এবার দেখি কি কি হচ্ছে। ভি ক্রস বি, ভি ক্রস বি মানে হচ্ছে ভিবি সাইন থিটা। আচ্ছা, ভিও যেদিকে আছে বিও সেদিকে আছে, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 এর ভ্যালু কত? 0। আর দেখারই দরকার নেই, 0 ইন্টু সামথিং মানে হলো কত? 0। ই কত হচ্ছে? 0। তাহলে কোন একটা দণ্ড ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি দৌড়ায়, তার ভিতরে তড়িৎচালক বল কত দাঁড়াবে? তড়িৎচালক বল দাঁড়াবে আন্ডার 0। নেক্সট, যদি ধরো একটা দণ্ড আছে, এটা হচ্ছে আমার দণ্ড, কেস নাম্বার 3। কেস নাম্বার 3, কেস নাম্বার 3 তে দেখা গেল দণ্ডটা আছে, দণ্ডটার ভেলোসিটি, এটা হচ্ছে দণ্ড, ওকে, দণ্ডটার ভেলোসিটি ভি এদিকে কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা বোর্ডের ভিতর দিকে গেছে, বি এর ডাইরেকশন দিই এটা, বি এর ডাইরেকশন দিলাম এটা, আর এল হচ্ছে এটা, এটা হচ্ছে এল। বলো কি হবে এটা? বলি, চেষ্টা করেছো? বলবো, তাহলে ভি এর ডাইরেকশন কোন দিকে? এদিকে। ফার্স্ট ইকুয়েশন কি হলো তাহলে? ই ইজ ইকুয়াল টু ভি বি সাইন থিটা এল কস আলফা ভিবি। আচ্ছা দেখো, ভি আর বি এর ভিতরে অ্যাঙ্গেল কত?
ভি কাজ করছে বোর্ডের উপরে, বি কাজ করছে বোর্ডের ভিতর দিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সাইন 90 ভ্যালু কত 1, তাহলে ভি বি বেঁচে থাকলো, কোনো চিন্তা নাই। এল কজ, আচ্ছা এল এর ডাইরেকশন যেদিকে, ভি ক্রস বি ডাইরেকশন কোন দিকে আগে দেখি। ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি কোন দিকে, ভি এদিকে, বি বোর্ডের নিচের দিকে এদিকে, এইদিকে হচ্ছে ডাইরেকশন হচ্ছে ভি ক্রস বি এর। ভি ক্রস বি এর ডাইরেকশন যদি এটা হয় তাহলে ভেলোসিটি লেন্থ যেটা আছে, লেন্থ যেটা আছে ভি ক্রস বি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি। cos 90 ভ্যালু কত, 0। তাহলে ভ্যালু কত হলো, 0 আন্ডা। তাহলে এক্ষেত্রে ই এর মান কত হবে, 0। ক্লিয়ার। কেস নাম্বার 4, কেস নাম্বার 4, কেস নাম্বার 4 হচ্ছে গিয়ে যে বি যেটা কাজ করছে, এটা হচ্ছে কেস নাম্বার 4। কেস নাম্বার 4 এ বি কাজ করছে এদিকে। আচ্ছা ভেলোসিটি যেটা আছে দণ্ডটা, এটা হচ্ছে দণ্ডটা, এদিকে ভেলোসিটি আছে ভি। ওকে, তাহলে পরে ই এর ভ্যালু কত হবে, ব্যাটারি বা কোন দিকে হবে। আবার বলছি, বোর্ডের ভিতর দিকে কাজ করছে, বোর্ডের ভিতর দিকে না, বোর্ড বরাবর কাজ করছে হচ্ছে গিয়ে বি। ভেলোসিটি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার ভাবে, লেন্থ হচ্ছে এটা। চলো আবার দেখি, ই ইজ ইকুয়াল টু ভি বি সাইন থিটা এল কজ আলফা। ওকে, বিবি, বি আর বি 90 ডিগ্রিতে আছে, বি আর বি 90 ডিগ্রিতে আছে। তাহলে ভি থেকে বি এর দিকে, ভি থেকে বি এর দিকে, বোর্ডের ভিতর দিকে, তাহলে এটা হচ্ছে গিয়ে ডাইরেকশন হচ্ছে কার, ভি ক্রস বি এর ডাইরেকশন বোর্ডের ভিতর দিকে। এল কোন দিকে আছে, এল হচ্ছে এদিকে আছে। তাহলে এল আর ভি ক্রস বি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রিতে। cos 90 এর ভ্যালু কত, আচ্ছা ভি বি তো থাকলো বেঁচে, কোনো ব্যাপার নেই, থাকলো। এল cos 0, cos 90 ভ্যালু কত, 0। আলটিমেট ভ্যালু কত আসলো, 0। এখানেও ই দেখতে পাচ্ছি কত, 0 আন্ডা। ওকে, লাস্ট অন্তিম আজকের লেকচারের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ধরো, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা কিনা বোর্ডের ভিতর দিকে আছে, দণ্ডটা আর দণ্ড নাই, হয়ে গেছে একটা কার্ভ। কার্ভটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, এবং কার্ভটা দেখা গেল ভি ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে। বলো পরিচালক বল কোন দিকে সৃষ্টি হবে, ডাইরেকশন কোন দিকে হবে। তো এখানে আমার ফার্স্টে হচ্ছে কি ভি, ভি এদিকে, বি ভিতর দিকে, এটা বি বলেছিলাম, ভি বোর্ডের এই বরাবর, বি এদিকে। তাহলে আমার এল কাজ করছে, আবার দেখি বি এদিকে, বি এদিকে। তাহলে এদিকে হচ্ছে কি আমার ডাইরেকশন কার, বি ক্রস বি, বি ক্রস বি এর ডাইরেকশন এটা। এবার প্রশ্ন হচ্ছে তার যেটা আছে, তাহলে লেন্থ কি নেবো, এল ইজ ইকাল টু 2 পাই নয়, পাই আর একদম নয়, ভুল ডিসিশন। কার্যকরী লেন্থ নিতে হবে। কার্যকরী লেন্থ মানে হচ্ছে দণ্ডটার প্রথম এবং অন্তিম ডিস্টেন্স, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কোনোদিনও তার ডাইরেকশন চেঞ্জ করবে না। তাহলে ডাইরেকশন হচ্ছে গিয়ে এটা, ডাইরেকশন হচ্ছে গিয়ে এটা, যদি ধরি এটা, তাহলে ডাইরেকশন যদি এটা হয় তাহলে লেন্থ আমার হয়ে গেল এখন 2r, এবং তার ডাইরেকশন হচ্ছে এদিকে। তাহলে চলে আসো, ই ইজ ইকুয়াল টু ভি বি সাইন থিটা ইনটু এল কস আলফা। বিবি, বিবি সাইন কত ডিগ্রি, সাইন 90 বেঁচে আছে, বিবি মরে নাই। আচ্ছা এল কস কত, 180, কস 180 এর ভ্যালু কত, একদম -1। তাহলে ই হয়ে গেল কত, মাইনাস ভি বি এল। এবার প্রশ্ন হচ্ছে এল কত, এল হচ্ছে এ মাথা থেকে মাথা দূরত্ব কত, 2r। তাহলে মাইনাস ভি বি 2r, এটাই হচ্ছে
এই ব্যাটারির তড়িৎচালক বল। ওকে, ডাইরেকশন কোন দিকে হবে, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, দেখো পি ক্রস বি, তাই না? কি বলেছি, বুড়ো আঙুল যেদিকে সেদিকে, তাহলে বড় ভাগ এদিকে, ছোট ভাগ এদিকে। তাহলে এটা যদি দণ্ডর কার্যকরী লেন্থ হয়ে থাকে 2r, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাটারি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে গিয়ে গোটা লেঞ্জেস ল। এর বাইরে থেকে আশা করি নিউমেরিক্যাল প্রবলেম ছাড়া আর বিশেষ কিছু আসার নাই। যত রকমের হতে পারে, যত রাজ্যের যা কনসেপ্ট হতে পারে সবকিছু ইনক্লুড করার চেষ্টা করেছি। এবার বাকিটা তোমরা পড়াশোনা করো। ওকে, টাটা বাবা।